হাসিনার আমলে কথিত জঙ্গি সংগঠন আইএসএস পরিচালিত হতো সিটিটিসির ৭ তলা থেকে। আমরা যখন ঘুমিয়েছিলাম তখন দেখতাম একটা ছেলেকে নিয়মিত স্পেশাল খাবার দেওয়া হতো, বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হতো। তাকে প্রায় প্রত্যেক দিন দিনের বেলা ৭ তলার গুম সেল থেকে নিয়ে যাওয়া হতো, প্রায় বিকেলের দিকে আবার দিয়ে যাওয়া হতো, যেন সে অফিসে ডিউটি করত। উক্ত ব্যক্তির কাজ ছিল অনলাইনে খারেজি উপরোক্ত জঙ্গি সংগঠনের প্রচার প্রচারণার মাধ্যমে স্টিং অপারেশন পরিচালনা করা। সে নিজেকে আইএসের মুফতি পরিচয় দিত, অথচ তার বয়স ছিল ২০ থেকে ২১ বছর। কারাগারে আমরা কম করে হলেও ২০ জনের অধিক ব্যক্তিকে পেয়েছি যাদেরকে এই কথিত মুফতি টেলিগ্রামে মেসেঞ্জারে বিভিন্ন নির্দেশনা দিয়ে স্টিং অপারেশন চালিয়ে গ্রেফতার করায়। কারাগারে আটক ব্যক্তিদের ভাষ্যমতে এই কথিত মুফতি অন্তত ১০০+ ব্যক্তিকে গ্রেফতার করায়। এই কথিত মুফতির আরেকটি ডিউটি ছিল সিটিটিসির হয়ে কনসালটেন্টের দায়িত্ব পালন করা। গুম হওয়া ব্যক্তিদের এই কথিত মুফতি জঙ্গিবাদ বিরোধী কনসালটেন্ট হিসেবে প্রোগ্রাম করাতো। পরবর্তীতে তাদের সিটিটিসির জঙ্গিবাদ থেকে আলোর পথে ফিরে এসেছে বলে মিডিয়ায় মার্কেটিং করত। এমন কিছু ব্যক্তিকে আর্থিক সহায়তা দিয়েছে বলেও তারা মিডিয়ায় দাবি করত। মূলত এই কাউন্টার টেরোরিজম গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এটি একটি লাভজনক ব্যবসা। এর মাধ্যমে তারা সরকার ও বিভিন্ন সংস্থা থেকে মোটা অঙ্কের অনুদান পায়। এর উপর তাদের প্রমোশন নির্ভর করে। এ কারণেই গোয়েন্দা সংস্থাগুলো তাদের এজেন্টদের দিয়ে এই ধরনের নাটক সাজায়, স্টিং অপারেশন পরিচালনা করে। সম্প্রতি আলোচিত ব্যক্তি আমানত শাহ সাবিরের ব্যাপারেও আমরা ১ বছর আগেই অভিযোগ করেছিলাম। সাবির একজন এজেন্সির এজেন্ট। তাকে দিয়ে আবার নতুন করে জঙ্গি নাটকের ব্যবসা শুরু হতে পারে। এই ধূর্ত সাবিরের এই ব্যাপারটা অনেকেই জানতো না। ধূর্ত সাবির কখনো মাওলানা সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করতে চায়, আবার কখনো মাদক বিরোধী ক্যাম্পেইন করে যুবকদের ধোঁকা দিত। এমনকি তার পরিচালিত কথিত মার্শাল আর্টের নামও বোথান ফাউন্ডেশন ছিল। তা থেকে পরিবর্তন করে আল ফাতাহ তৈরি করে সে, যাতে তার সঙ্গে ম্যাক ইউরি সম্পর্ক সহজেই কেউ ধরতে না পারে। সাবিরের ব্যাপারে ইসলামপন্থীরাই সর্বপ্রথম সচেতন করে, অথচ দেখা যাচ্ছে একদল লোক উল্টো সাবিরের মাধ্যমে ইসলামপন্থীদের বিরুদ্ধে বয়ান দাঁড় করাচ্ছে। এর মাধ্যমে মূলত তারা এজেন্সির মিশনকেই বাস্তবায়ন করছে। এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, সাবিরের পরিচালিত উম্মতে মোহাম্মদী ফাউন্ডেশনের প্রোগ্রামে আহমদ শাহ সাবির, ইসকন সদস্য অভিজিৎ দেবনাথ, আমানত শাহ সাবিরের বড় ভাই ছাত্রলীগ কর্মী শাহ আরাফাত রাজীবকে আপনারা এক ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছেন। অ্যান্টি টেরোরিজমের ট্রেনার মার্ক ইউরি শিষ্য সাবির নাকি ডাকাতিও করত এবং সেই ডাকাতিকে জায়েজ করার জন্য ইসলামিক টার্ম ব্যবহার করত। এমনকি সাবির বুথান ফাউন্ডেশন এর মেম্বার হয়েও ধোঁকা দেওয়ার জন্য তার মার্শাল আর্ট এর নাম চেঞ্জ করে রাখে আল ফাতাহ। আরও মজার ব্যাপার হচ্ছে, সাবির তার ছাত্রদের ছাড়িয়ে আনতে থানায় সেই ডিভাইস নিয়েই যায় যেখানে তার কথিত জঙ্গি প্রশিক্ষণের ভিডিও সংরক্ষণ করা ছিল। এ ধরনের আচরণ কোনো সাধারণ মানুষ কিংবা কোনো অরিজিনাল জঙ্গির করার কোনো প্রশ্নই আসে না। যদিও সাবির নিজেই একজন এজেন্সির এজেন্ট হয়ে কাজ করে যাচ্ছে। এসব চোর ডাকাতদের ব্যবহার করে মূলত জঙ্গিবাদের প্রশাসনিক ব্যবসা ফিরিয়ে আনা হচ্ছে। এটা একটু চিন্তা করলেই বুঝতে পারার কথা। বিদ্যমান হুজুগে তাওহীদপন্থী অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এই অঙ্গনের কোনো সংগঠন, চাই সেটা ইন্তিফাদা বাংলাদেশ হোক বা দাওয়া মুভমেন্ট কিংবা অন্য কোনো সার্কেল, কোনোটার সাথে আমাদের কোনো সম্পর্ক না রাখাই উত্তম। এই অঙ্গন থেকে সরে যাওয়ার অন্যতম কারণগুলো হচ্ছে, এখানে তাওহীদপন্থীর পোশাকে হাজার হাজার এজেন্সির গুপ্তচর কাজ করে যাচ্ছে। কে প্রকৃত অর্থে তাওহীদপন্থী তা নির্ধারণ করা কঠিন।
এই অঙ্গনের বড় যারা আছে তাদেরকে সাদা এজেন্সির সাথে লিয়াজু করে চলতে হয়, ফলে এখানকার বড়দের বা মুরব্বী দ্বারা হয়তো টুকটাক দাওয়াতি কাজ হলেও বৃহত্তর কিছু কখনোই সম্ভব নয়। এ অঙ্গনের নেতা টাইপ বা মুরব্বী টাইপ অনেকেই চরম মাত্রার সুশীল, অপরিপক্ক, অদূরদর্শী এবং নেতৃত্ব দানে অযোগ্য, অথচ তাদেরকে নেতা বানিয়ে বসে আছে। এই অঙ্গনে যথাযথ কাজের চেয়ে সোয়াব বেশি করা হয়। এমনইভাবে মুখে নববী মানহাজের কথা বললেও অনেক কাজকর্ম গণতান্ত্রিক পন্থায় করা হয়, যেমন হুটহাট মিটিং মিছিল, আন্দাজে গণতান্ত্রিক দলের সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। এই অঙ্গনে হক্কানি আলেমদের চেয়ে জেনারেল থেকে উঠে আসা অ্যাক্টিভিস্টদের বেশি প্রাধান্য দেওয়া হয়। এই অ্যাক্টিভিস্টদের কোনো ভুলের সমালোচনা করতে গেলেও অন্ধ হুজুগে ছেলেপেলেদের তোপের মুখে পড়তে হয়। এই অঙ্গনের ভাইদের কাজের চেয়ে আবেগ আর ফ্যান্টাসি বেশি, হুশ কম কিন্তু জোশ বেশি। এই অঙ্গনের তাওহীদপন্থী দাবিদার কিছু অ্যাক্টিভিস্ট আছে অনলাইনে, যাদেরকে বিরাট কিছু ভাবা হয়, যাদের ভাবভঙ্গি দেখলে মনে হয় পুরো তাওহীদকে তারা কিনে নিয়েছে। তাদের সাথে মিললে হক আর না মিললেই সকলে বাতিল। এমন আরও বহু কারণ আছে যা বলে শেষ করা যাবে না। তাওহীদপন্থীদের ভিতরে আরেকটি ফিতনা তৈরি করেছে হারুনিজার সহ আরও কিছু সেলিব্রিটি, আর তা হলো সমাজ বিপ্লবের ফিতনা। ইসলামিস্টদের মধ্যে সবথেকে বেশি বিপ্লবী ছিল মিশরে। বিপ্লবী ধারা মিশরে কী পরিমাণ মার খেয়েছিল ইতিহাস তার সাক্ষী। শুধু বিপ্লব দিয়ে কখনোই নববী মানহাজ প্রতিষ্ঠিত হয়নি। বিপ্লবীরা পরে মিশর ত্যাগ করে যুদ্ধ ও জিরফিহাদের মাধ্যমে অন্যান্য ভূমিতে তারা হিজরত করে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেছে এবং দিন প্রতিষ্ঠিতও হয়েছে। তো সেই বিপ্লব দিয়ে এই দেশে দিন কায়েম করবেন এরকম চিন্তা করা আমার কাছে একদিকে বোকামি মনে হয়, আর অন্যদিকে নেতৃত্ব পর্যায় থেকে কর্মীদেরকে ধোঁকা দিয়ে আয়ত্তে রাখার কৌশল মনে হয়। সুতরাং দিন কায়েম হবে সেই পন্থায় যেই পন্থায় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে এখন না হতে পারে, এমনকি হতে পারে আরও 50 বছর পরে, কিন্তু এখন না হবার কারণ দেখিয়ে নববী মানহাজকে ছুঁড়ে ফেলে ভিন্ন পথে হাঁটা এবং যুদ্ধকে সন্ত্রাসী কার্যক্রম অথবা ফাসাদি কাজ হিসেবে সমাজে উপস্থাপন করাটা মারাত্মক ভুল এবং জাতিকে ধোঁকা দেওয়ার গুপ্ত কৌশল বলেই মনে করছি। সুতরাং বিপ্লব ও বিপ্লবীদের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পথ ছেড়ে অন্য পথে যেও না হে প্রিয় ভাইয়েরা। এ ভূমিতে নানান সমস্যার কারণে এখন পরিবেশ নেই। যেহেতু আপনি পারছেন না সেহেতু চুপ থাকুন, আমল করুন, দাওয়াতি কার্যক্রম করুন, কিন্তু তাই বলে ভিন্ন কোনো পথ বা পন্থা আবিষ্কার করা আল্লাহর সাথে যুদ্ধেরই ঘোষণার শামিল এবং ধ্বংসের কারণ। আমি আবু ওবায়দা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।